মাজারে হামলা হলো, অনেকে মনে করে বিষয়টা অরাজনৈতিক, কিন্তু অরাজনৈতিক না। একটি রাজনৈতিক সরকারের পরিবর্তনের সাথে সাথেই মাজারে হামলার ঘটনাটা ঘটলো, মসজিদে হামলা হলো। পরবর্তী সময়ে, পরবর্তী বছরগুলোতে এসে আপনারা কেন আসলে তাদের সাথে জোটবদ্ধ হওয়ার চেষ্টা করেছেন? আমরা আসলে তাদের সাথে জোটবদ্ধ হওয়ার কখনো চেষ্টা করিনি। বাংলা ট্রিবিউনের রিপোর্ট আছে, পত্র পত্রিকা, বিভিন্ন মিডিয়াতে অনেক বিভ্রান্তিকর তথ্য আসে। জি। আপনারা দেখছেন ডায়মন্ড সিমেন্ট সমকালীন সংলাপ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আবারও স্বাগত জানাচ্ছি আমাদের পি নিউজ অনলাইনের পর্দায়। আজকে আবারও আমরা হাজির হয়েছি আমাদের সমসাময়িক রাজনীতি নিয়ে। বিগত দিনের মতো আজও আমরা আমাদের যে বাংলাদেশের মধ্যে নতুন একটি জোটের আবির্ভাব হয়েছে গত দুদিন আগে, যার নাম বৃহত্তর সুন্নি জোট, সেই জোটটি নিয়ে আলোচনা করব। এবং আজকে আমাদের ডাইসে এসে এই বিষয়ে আলোচনার জন্য ডাইসে এসে হাজির হয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ সৌম আব্দুল সামাদ এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দিন। এই দুটি দলের সাথে পাশাপাশি বাংলাদেশ সুপ্রিম পার্টি সহ সর্বমোট 3টি দল মিলে মূলত এই বৃহত্তর সুন্নি জোটের আত্মপ্রকাশ। তাই আজকে এই জোটের অদ্যপান্ত নিয়ে আমরা এবং এই সমস্ত দলগুলোর রাজনৈতিক কার্যক্রম নিয়ে আমরা অদ্যপান্ত জানার চেষ্টা করবো আমাদের সম্মানিত দুই অতিথির পক্ষ থেকে। জনাব অধ্যক্ষ সৌম আব্দুল সামাদ সাহেব এবং অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দিন, আপনাদের দুইজনকেই আমাদের পি নিউজের পর্দায় স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া, আমাদেরকে আপনারা সময় দিয়েছেন। আমাদের আজকে ডায়মন্ড সিমেন্ট লিমিটেড নিবেদিত আজকের এই আয়োজনে আপনারা এসে হাজির হয়েছেন। আমি সর্বপ্রথম জননেতা অধ্যক্ষ সৌম আব্দুল সামাদ সাহেবের কাছে যাব, মহাসচিব বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। আপনি একই সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের মজলিসে শুরার দায়িত্বেও আছেন এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিবের দায়িত্বেও আছেন। দুটি সংগঠনের একত্রে দায়িত্বে আছেন, সেক্ষেত্রে আপনার অবশ্যই এই জোট নিয়ে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এবং সুপ্রিম পার্টি 3টি সংগঠনের জোট হয়েছে। আবার এর আগে দেখলাম আপনাদের 3টা আলোচনাতে একসাথে জোট হয়েছে। আসলে জোটের ঐক্য হয়েছে, আপনার ঐক্যের প্রয়োজনীয়তা কেন বোধ করলেন এবং পরবর্তীতে রাজনৈতিক সংগঠনের জোট কেন হলেন, এই পেছনের অর্থপন্ত ব্যাপারটা যদি আপনি বলতেন। ধন্যবাদ। আমি শুরুতেই পি নিউজ কর্তৃপক্ষকে ধন্যবাদ ও শুকরিয়া জানাই এই জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ওনারা আলোচনায় আসছেন। আমি প্রথমে উল্লেখ করতে চাই, গত বছর রাজনৈতিক পরিবর্তনের পরে সেদিনেই রাজনৈতিক যেদিন 5ই আগস্ট গণঅভ্যুত্থানের পরে বিগত সরকার ফল করলো, সরকারের পরিবর্তন হলো, সেদিনেই সন্ধ্যাবেলা থেকে বিভিন্ন মসজিদে মাদ্রাসায় হামলা, হাঙ্গামা, ভাঙচুর, অগ্নিসংযোগ শুরু হয়ে গেল। ফলে সুন্নিদের মধ্যে একটা নতুন চেতনার উদ্ভব হলো। আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে 3টি সংগঠন ছিল। ওই সময় মক্কা শরীফে অবস্থানরত আল্লামা আবুল কাশেম নুরী সাহেব প্রথমে লাইফে এসে বললেন যে আমরা ঐক্যের জন্য কাজ করতে আগ্রহী। পরপরই আরেকটা আহলে সুন্নাতের চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ বললেন আমরা ঐক্যের ব্যাপার আগ্রহী। আমরা দুইজনের লাইভ প্রোগ্রামের পরে মাঠের মধ্যে সাধারণ সুন্নি জনতা উৎসাহ বোধ করলেন, কিন্তু অফিসিয়ালি যেভাবে কাজটা এগোনো দরকার সেভাবে এগোচ্ছিল না। আহলে সুন্নাত ওয়াল জামাতের স্ট্যান্ডিং কমিটির সদস্য, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান জনাব মতিন সাহেব চট্টগ্রামে অবস্থানরত সুন্নি উলামা ইকরামকে ডাকলেন, সবার সাথে পরামর্শ করলেন। সবার উপস্থিতি তিনি প্রথমে সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি সাহেবকে ফোন করলেন ঐক্যের ব্যাপারে, ইসলামী ফ্রন্টের দুই ফ্রন্টের ঐক্যের ব্যাপারে প্রথমে কথা বললেন। তিনি বললেন এর আগে আহলে সুন্নাতের ঐক্যের ব্যাপারে জোর দেওয়া দরকার। ওনার পরামর্শ অনুযায়ী সেখান থেকে ফোন দিলেন আল্লামা সিরাজনগরী মুদাজিলুল আলীকে, তিনি ঐক্যের ব্যাপারে আগ্রহ প্রকাশ করলেন। আর ওখানে ঘটনাস্থলে আরেক আহলে সুন্নাতের চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী সাহেব উপস্থিত ছিলেন, উনি তো নিজেই দেখলেন সবকিছু। এরপরে এই ঐক্যের প্রক্রিয়াটা শুরু হলো। দীর্ঘ 1 বছর যাবৎ বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে সবাই একত্রিত হলো, একাধিক বৈঠক হলো, আহলে সুন্নাতের লিয়াজু কমিটি হলো, আহলে সুন্নাত একাধিক বৈঠকে বসলেন, অনেকগুলা অগ্রগতি হলো, সংবিধান নতুন করে রচিত হলো।
এভাবে কাজ করতে করতে গত ডিসেম্বরের পরে এই কাজটা থমকে গেল, আর আগাচ্ছিল না। ইতিমধ্যে আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব মতিন সাহেবের পরামর্শে আমরা সর্বপ্রথমে বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের পক্ষ থেকে ইসলামিক ফ্রন্টকে আমরা একটা চিঠি দিলাম গত ডিসেম্বরে, যে আমরা একটা একক সংগঠনে রূপান্তর করা যায় কিনা সেই বিষয়ে আমরা চিঠি দিলাম। একটা, দুইটা, তিনটা চিঠি দেওয়া হলো। ওনারা চিঠির উত্তর দিলেন। ওনারা প্রথমে বললেন যে সময় সাপেক্ষে আমরা বসবো, কথা বলবো। আমরা বারবার তাগাদা দিচ্ছিলাম, টেলিফোনে যোগাযোগ করছিলাম। এরপর ওনাদের সাথে আমাদের তৃতীয় চিঠির পরে বৈঠক হলো, সৌহার্দ্যপূর্ণ বৈঠক। আমরা 3-4টা বৈঠকে মিলিত হলাম। আমরা অনেক দূর আগালাম। ওনাদের কাছে আমাদের প্রস্তাব ছিল একক সংগঠন হওয়ার জন্য, কিন্তু ওনারা প্রস্তাব দিচ্ছিলেন জোট হওয়ার জন্য। তো পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে আমরা এগোচ্ছিলাম, কিন্তু আমাদের আলোচনা বাদও যায় নাই এবং চূড়ান্ত শেষ হয় নাই। এর মাঝে গত 26শে জুন সম্ভবত আমি দেশের বাইরে ছিলাম। ওই সময় জননেতা জনাব মতিন, আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি এবং সৈয়দ সাইফুদ্দিন আল হাসানী সাহেব এবং আরো উলামা ইকরাম, বিশেষ করে মুফতি সৈয়দ ওসিউর রহমান সাহেব, প্রিন্সিপাল আবুল ফরফরউদ্দিন সাহেব, অনেকেই সৈয়দ সাইফুদ্দিন সাহেবের বাসায় একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই পুনরায় জোট করলো। যারা চিন্তা করলেন যে এগুলোকে আর ফেলে রাখা যায় না, ওনারা উদ্যোগ নিয়ে তিন আহলে সুন্নাতকে ঐক্যবদ্ধ করার জন্য একটা পদক্ষেপ নিলেন। সেই পদক্ষেপ মাঝে কিছু ভুল বুঝাবুঝি ছিল, অনেকে পদক্ষেপের পক্ষে বিপক্ষে ছিলেন, কিন্তু চূড়ান্ত মুহূর্তে এসে সবাই ঐক্যবদ্ধ হলো। আমরা গত 23শে আগস্ট ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে তিন আহলে সুন্নাতকে একত্রিত করে ঐক্যবদ্ধভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি গঠিত হলো। অনেকের মাঝে প্রশ্ন, আহলে সুন্নাত যদি তিনটা ঐক্য করা যায়, 3 রাজনৈতিক দলকে কেন একক সংগঠন রূপান্তর করা যাবে না? এটা অনেকের প্রশ্ন। জি, এই প্রসঙ্গে আমি একটু সংক্ষিপ্ত বলতে চাই। আমরা আমাদের প্রস্তাব উড্র করিনি। এক সংগঠন হওয়ার ব্যাপারে আমরা যে প্রস্তাব দিয়েছিলাম সেটা চলমান আছে, কিন্তু ওনাদের একটা প্রস্তাব আছে। সে প্রস্তাব হলো যে নিবন্ধিত দলগুলোর নিবন্ধন বাতিল করে ঐক্য করার ক্ষেত্রে ভূমিকা রাখা এই মুহূর্তেও কঠিন। তারা জোট করার পক্ষে ছিল। আমরা চিন্তা করলাম যে মাঠের মানুষ তো একক সংগঠন কিংবা জোট, সাধারণ সুন্নিরা ঐক্যবদ্ধ চায়। এরা একক না জোট এটা তাদের বুঝার বিষয় নেই। তারা বলে যে সুন্নিরা একত্রিত চাই আমরা, এটা সাধারণ সুন্নিদের দাবি। কিন্তু যারা সাংগঠনিক কর্মী তাদের অনেকের দাবি হলো যে না, আমরা একক সংগঠন যদি একটা সংগঠনে রূপান্তরিত হয়, তাহলে মাঠের মধ্যে একক সংগঠন, একক প্রতীকে যদি আমরা আসতে পারি, তাহলে মাঠের মধ্যে একটা খুব চূড়ান্ত ভালো ফলাফল পাওয়া যেতে পারে, যে কাজটার জন্য সবাই অপেক্ষা করতেছে। জি, আমরা চিন্তা করছি যে আমরা আজকে একটা প্রস্তাব দিলাম, চূড়ান্ত লক্ষ্যে আজকে পৌঁছি নাই। আজকে আমরা পাশাপাশি বসছি, পাশাপাশি যাচ্ছি, পাশাপাশি খাচ্ছি, পাশাপাশি এগুচ্ছি। তো আমাদের চূড়ান্তটা তো 1 মাস পরেও হতে পারে, 2 মাস পরেও হতে পারে, 6 মাস পরেও হতে পারে। আমরা জোট করা মানে আমরা ওই কথা থেকে ফিরে আসা না। আমরা জোট করা মানে মাঠের সাধারণ জনগণের দাবি হলো সুন্নিদেরকে একত্রিত দেখতে চাই। যেহেতু একক প্ল্যাটফর্ম করার ক্ষেত্রে কিছু অসুবিধা আছে, কিছু বক্তব্য আছে। একটা নিবন্ধিত দল, একাধিক নিবন্ধিত দল তাদের নিবন্ধন বাতিল করে আসাটা দুষ্কর মনে করছে। তো আমরা আপাতত জোটটাকে গ্রহণ করেছি। এর অর্থ এই নয় যে আমরা ওই দাবি থেকে একেবারে চূড়ান্ত রকম চলে আসছি। আমরা আশা করি জোট আগাতে আগাতে হয়তো আমরা কোনো একদিন আল্লাহর মেহেরবানি হলে একক সংগঠন রূপান্তরিত হতেও পারি। এটা আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। আমরা আশা করছি, জি, আমরা প্রাথমিকভাবে এই পদক্ষেপ নিচ্ছি যাতে আমাদের মাঠের সাধারণ জনগণ হতাশ না হয়। জি, সাধারণ জনগণ যাতে বুঝে নেয় যে সুন্নিরা ঐক্যবদ্ধভাবে মাঠে আসছে। এরপরে করণীয় কি, আমি আশা করি ব্যক্তিগতভাবে নেতারা নেতৃত্ব বসে আরো কি কি করণীয় এটা নির্ধারণ করবে, ঠিক করবেন এবং সুন্নিয়তের ঐক্য আরো বেশি এগিয়ে যাবে, এই ব্যাপারে আমি আশাবাদী। আপনি বলেছেন যে আপনারা রাজনৈতিক পট পরিবর্তনের কারণেই জোট হওয়ার ব্যাপারে তাগাদা অনুভব করেছেন।
আওয়ামী আমলে আমরা দেখতে পেয়েছি আপনারা মাজারের ব্যাপারে বলছেন, মাজার খানকা মাদ্রাসার মধ্যে হামলার পরপরই আপনাদের আসলে এই ধরনের সিদ্ধান্ত আসে মূলত। তো এর আগেও কিন্তু আওয়ামী আমলেও আসলে মাজার মাদ্রাসা খানকার মধ্যে আসলে হামলা কিন্তু হয়েছে। এবং আমি আসলে একটা সম্পর্ক প্রশ্ন আপনাকে করতে চাইবো যে আপনারা আসলে ইসলামী সংগঠন নাকি সুন্নি সংগঠন? কারণ এর আগে ইসলামের উপর আওয়ামী সময় আমরা দেখতে পেয়েছি বিভিন্নভাবে ইসলামের উপর আঘাত এসেছে, পাল্টা আঘাত এসেছে, বিভিন্নভাবে ইসলামকে আপনার সংকুচিত করার পায়তারা কিন্তু আমরা দেখতে পেয়েছি, একাডেমিক ভাবে হোক, ইনস্টিটিউশনালি হোক, বিভিন্নভাবে। আপনারা তখন জোটের প্রয়োজনীয়তা অনুভব করেননি, এক হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেননি। আজকে যখন আপনাদের নিজস্ব প্রতিষ্ঠানগুলোতে যখন হামলা হলো, আপনারা নিজেরা যখন আহত হলেন, তখন আপনারা জোটবদ্ধ হওয়ার জন্য আপনার প্রয়োজন অনুভব করছেন, এই ব্যাপারটি কেন? আগে অনুভব করেছি, এখন ব্যাপার হলো যে একটা প্রেক্ষাপট একটা পরিস্থিতি সৃষ্টি করে। এর আগে আওয়ামী লীগ সরকার ধর্মীয় শিক্ষাকে সংকোচন করার জন্য বিভিন্ন চেষ্টা করেছে, আমরা প্রতিটা পদক্ষেপে প্রতিবাদ করেছি, কোনোটাকে আমরা ছাড় দিই নাই। মাঠে ময়দানে আন্দোলনে রাজপথে সমস্ত সুন্নি সংগঠনগুলো পৃথক পৃথক আঙ্গিনা থেকে পৃথক পৃথক দলীয় অবস্থান থেকে এই ব্যাপারে ভূমিকা রেখেছে। কেউ আওয়ামী লীগের এই অপতৎপরতাকে ছেড়ে দেয়নি। কিন্তু একটা প্রেক্ষাপট সৃষ্টি হলো, মানুষ যখন বুঝলো যে একটি গোষ্ঠী ক্ষমতার কাছাকাছি গেছে, এটা অনুভব করে যাতে সুন্নিদের উপর বেপরোয়া হামলা শুরু করেছে, তখন একটা নতুন করে চেতনা সৃষ্টি হয়েছে। এটা প্রত্যেকটা কাজ একটা প্রেক্ষিতে সৃষ্টি হয়। প্রেক্ষিত যখন পরিবর্তন হলো, তখন খুব দ্রুত একটা পরিবর্তনের জন্য মানুষ আশা করলো এবং আমাদের নেতৃবৃন্দ সেটা অনুধাবন করলেন এবং সেভাবে এগিয়ে আসলেন। আহলে সুন্নাত ওয়াল জামাত তো আসলে খুব সম্ভবত কোনো রাজনৈতিক সংগঠন না, কিন্তু বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাজনৈতিক সংগঠন। আপনার বক্তব্যের মধ্যে একটা জিনিস উঠে আসলো যে আহলে সুন্নাত ওয়াল জামাতের একীভূত হওয়ার পেছনে ভূমিকা রেখেছে, বা আপনাদের চেয়ারম্যান এম এ মতিন সাহেব আপনি ভূমিকা রেখেছেন। এদিকে ইসলামিক ফ্রন্টের যিনি উনি একই সাথে আহলে সুন্নাতেরও চেয়ারম্যান ছিলেন, আবার ইসলামিক ফ্রন্ট বাংলাদেশেরও তিনি চেয়ারম্যান, বাহাদুর শাহ মুজাদ্দিদি সাহেব, জলালউদ্দিন জুবায়ের সাহেব, তো এবং আবার সাইফুদ্দিন মেজবানের সাহেবের কথাও বললেন। আসলে একটা অরাজনৈতিক সংগঠনে এইভাবে রাজনৈতিক ছত্রছায়ায় কমিটি হওয়া জিনিসটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? এখন ব্যাপারে এটা রাজনৈতিক ছত্রছায়া নয়। জি, প্রত্যেক মানুষের একটা রাজনৈতিক চরিত্র আছে, একটা সামাজিক চরিত্র আছে। জি, আহলে সুন্নাত ওয়াল জামাতটা সামাজিক এবং অরাজনৈতিক। তো আমরা রাজনীতি করি, এর অর্থ এই নয় যে সামাজিক কিংবা অরাজনৈতিক কোন সংগঠনের সাথে আমাদের সম্পর্ক থাকবে না, থাকতে পারে না। কারণ এই যে মাজারে হামলা হলো, অনেকে মনে করে বিষয়টা অরাজনৈতিক, কিন্তু অরাজনৈতিক না। একটি রাজনৈতিক সরকারের পরিবর্তনের সাথে সাথেই মাজারে হামলার ঘটনাটা ঘটলো, মসজিদে হামলা হলো। ওখানে কি বলে সরকার পরিবর্তন হলো ঢাকায়, বিকেল 4টা হলে মসজিদের ইমাম সাহেবকে বের করে দেওয়া হলো। এটি কি রাজনৈতিক ঘটনা? ইমাম সাহেব তো রাজনৈতিক ব্যক্তি ছিলেন না। ইসলামিক ফ্রন্ট বা বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট কোন ফ্রন্টের নেতা কর্মী ছিলেন না। উনি স্বতন্ত্র, উনি নিরপেক্ষ, উনি একজন সাধারণ অরাজনৈতিক সুন্নি। তাহলে ব্যাপারটা দেখা যাচ্ছে এটা নিজেকে যত অরাজনৈতিক বলার চেষ্টা করি না কেন, দেশের পরিবর্তন এবং সমস্ত প্রেক্ষাপট গুলো রাজনৈতিক কারণে হয়ে থাকছে। এই জন্য রাজনৈতিক নেতৃত্ব সচেতন ভাবে অরাজনৈতিক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার জন্য সহযোগিতা করেছে। কোনো হস্তক্ষেপ না, একটা হলো হস্তক্ষেপ আর একটা হলো সহযোগিতা করা। আহলে সুন্নাতের একক কাউন্সিলের ক্ষেত্রে রাজনৈতিক নেতৃত্ব সহযোগিতা করেছে, হস্তক্ষেপ করেনি। আচ্ছা, ধন্যবাদ জননেতা অধ্যক্ষ সোম আব্দুল সামাদ সাহেব, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের সম্মানিত মহাসচিব। আমি এই মুহূর্তে যাচ্ছি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সম্মানিত ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এস এম ফরিদুদ্দিন সাহেবের নিকট। আপনার প্রতি আমার প্রশ্ন, আমরা জননেতা অধ্যক্ষ সোম আব্দুল সামাদ সাহেবের বক্তব্য এতক্ষণ শুনছিলাম, তো ওনার বক্তব্যের মধ্যে একটা বিষয় উঠে এসেছে যে আপনারা এক পর্যায়ে আসলে ঐক্যের বদলে আপনারা জোট চেয়েছেন। আসলে ঐক্য হতে আপনাদের সমস্যা, জি, তো সেক্ষেত্রে আপনারা ঐক্য হতে আপনাদের পক্ষ থেকে কি কি ব্যারিয়ার, কি কি সমস্যা আপনারা ফেস করেছেন বলে এই মুহূর্তে আপনারা ঐক্যে যেতে রাজি না, সেই জিনিসটা যদি আপনি একটু ব্যাখ্যা করতেন। ধন্যবাদ পি নিউজ অনলাইন চ্যানেলকে, সাথে আপনাকেও। আপনার যে প্রশ্ন অত্যন্ত তাৎপর্য দাবি রাখে। আমরা আমাদের যে পরিচয়, সেই পরিচয়টা হলো আমরা আকীদায় সুন্নি। জি, সুন্নি আকীদায় যারা বিশ্বাসী, তারা রাজনৈতিক বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে ছিটিয়ে আছে।
থাকবে এটা। আমরা যদি বলি সব সুন্নিরা আমাদের প্ল্যাটফর্মে আছে, এটা ভুল হবে। বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এটা আকীদার প্রতিনিধিত্ব করেন। এর মধ্যে বিভিন্ন কারণে অকারণে 3টি প্ল্যাটফর্ম গড়ে ওঠে 5 আগস্টের পট পরিবর্তনের পরে, যখন আমাদের ঈমান আকীদার উপর হামলা হতে শুরু হলো, তখন স্বাভাবিক কারণে সবার মধ্যে ঐক্যের একটি প্রয়োজনীয়তা সৃষ্টি হয়, উপলব্ধি করে। সেই উপলব্ধি থেকে পারস্পরিক যোগাযোগ আরম্ভ হয় এবং এক সময় আমাদের ভাইদের মধ্যে একজন আরেকজনের সাথে ডাকাতি হতো না, বসাবসি হতো না, কথাবার্তা হতো না, চিঠি চালাচালি হতো না, কিছু হতো না। কিন্তু এই পট পরিবর্তনটা আমি মনে করি আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে এবং আমাদের প্রত্যেকের বোধোদয় হয়েছে যে এক্ষুনি সময় ঐক্যবদ্ধ হওয়ার। তো ঐক্যবদ্ধ হওয়ার জন্য যেটা সহজ, জি, সেটা আমরা আগে সম্পন্ন করেছি। আমাদের নেতৃবৃন্দ এটাকে এগিয়ে নিয়েছেন। এগিয়ে নেওয়াতে আমাদের সুন্নি গণনার সকল মানুষগুলোর মধ্যে একটি মোহাব্বত মুআদ্দাত সৃষ্টি হয়। আপনি অবশ্য বিশ্বাস করবেন, সকল বিভাজনের প্রাচীর দূর করতে পারে ভালোবাসা। জি, ভালোবাসার অভাব হলে সেখানে বিভাজনের প্রাচীর গড়ে ওঠে। কিন্তু এখন যখন প্রেক্ষাপটের কারণে এই বিভাজনের প্রাচীরটা যখন ভেঙে গেল, তখন প্রত্যেকে একে অপরকে বন্ধু হিসেবে গ্রহণ করলো এবং প্রয়োজন অনুভব করলো এখন আর বসে থাকার সুযোগ নেই, আমাদেরকে একই প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হতে হবে। আর ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে জানান দিতে হবে যে তোমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর হামলা করবার জন্য, আমাদের ঈমান আকীদা কৃষ্টি সভ্যতার উপর হামলা করবার জন্য তোমরা যারা প্রস্তুত হয়ে আসো, তোমরা যারা উগ্রবাদী, আমরা সবসময় উগ্রবাদীদেরকে খুব বয়কট করেছি। হ্যাঁ, ইসলামের যত ক্ষতি করেছে উগ্রবাদীরা, যাদের পরিচয় হলো খারেজিয়ত। জি, আপনি অবশ্যই ইতিহাস পর্যালোচনা করলে দেখতে পাবেন যে এই খারেজিরা ইসলামকে যুগে যুগে কলঙ্কিত করেছে, যার কারণে পরাশক্তিগুলো, ইসলাম বিদ্বেষী লোকগুলো ইসলামকে মানে একটি উগ্রবাদী ধর্ম হিসাবে পেশ করার জন্য চেষ্টা করেছে। কিন্তু আমরা যারা সুফিবাদী মুসলমান, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যারা বিশ্বাসী, আমরা সবসময় বলে আসছে যে খারেজিয়তের দৃষ্টিভঙ্গি এটা ইসলামের আসল দৃষ্টিভঙ্গি নয়, এটা প্রত্যাখ্যাত দৃষ্টিভঙ্গি। আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আকাবিরিন হাজারাত, আউলিয়া কেরামগণ, এদের সমস্ত ধ্যান ধারণার বিরুদ্ধে কলমি যুদ্ধ করেছেন এবং তারা বিভিন্নভাবে বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন। আমরা সেই ধারাবাহিকতায়, সেই চিন্তা চেতনায় আমরা আমাদের অবস্থান আমরা ধরে রেখেছি। তো পটভূমি পরিবর্তন হওয়ার পরে এই খারেজিয়তের চিন্তা চেতনা গড়ে উঠেছে। হ্যাঁ, তখন যার প্রেক্ষিতে যে সমস্ত জায়গা থেকে ইসলামের আলো বিস্ফোরিত হতো, জি, ছড়াতো ওই সমস্ত জায়গায় ওরা হামলা করা শুরু করেছে। তখন আমরা এই অপতৎপরতা থেকে রোধ করবার জন্য আমাদের আকাবিরিন হাজারাত নেতৃবৃন্দরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একটি প্ল্যাটফর্মের স্বপ্ন দেখেন। সেই স্বপ্ন আলহামদুলিল্লাহ বাস্তবায়িত হয়েছে। এখন একটি কথা মনে করবেন, রাতারাতি কিছু হয় না। আমরা ঐক্যের সিঁড়িতে পা রেখেছি মাত্র, ক্রমান্বয়ে সিঁড়ি টু সিঁড়ি আমরা ট্রাই করে আমরা একটি পর্যায়ে পৌঁছে যাব। জি, আপনি যদি এখন যদি ভাবেন আমরা চূড়ান্ত পর্যায়ে এখন চলে যাব, এটা হয় না। একটি বিবেক বা অনুষ্ঠান করতে গেলেও
বিভিন্ন একটি ধারাবাহিকতা আছে, তখন বিয়ে অনুষ্ঠানটা হয়, হুট করে বিয়ে হয় না। তেমনি ভাবে আমরা যে স্বপ্ন দেখেছি, আমাদের যে স্বপ্ন দেখছেন, তারা সেই স্বপ্ন বাস্তবায়নে প্রথম পা রেখেছেন এবং তারা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাবেন। আশা করি এটা একটি সীতারাম প্রাচীরের মতো একটি শক্তিশালী একটি অবস্থান আমরা বাংলাদেশের জমিনে আমরা পেশ করতে পারবো। 2024-এর ইলেকশনে দেখা গেছে অন্য কোনো ইসলামী সংগঠনও ইলেকশন করেনি এবং প্রভাবশালী অপর রাজনৈতিক সংগঠনগুলো কিন্তু ইলেকশন করেনি, আপনার ইলেকশনে গিয়েছেন। তো একটি রব এমনও আছে যে আপনারা আসলে মাঠে ময়দানে ইলেকশনে গিয়ে আওয়ামী ফ্যাসিবাদী রেজিমকে আপনারা এস্টাবলিশ করেছেন কিংবা তাদেরকে মদত দিয়েছেন বলেই আসলে আপনারা কোণঠাসা হয়েছেন। এই জুলাই আন্দোলনের পরবর্তী সময় কোণঠাসা হওয়ার ফলে আপনারা আসলে একীভূত হয়ে নিজেদেরকে বাঁচানোর জন্য একটা প্রেক্ষাপট আপনারা তৈরি করতে চাইছেন, ব্যাপারটা কেমন কিনা? আসলে সেই ভাবে যেভাবে আপনি বলছেন সেভাবে না, আমরা রাজনীতি করি। জি, রাজনীতিতে নির্বাচন হলো একটি চূড়ান্ত পর্যায়। রাজনীতি যে গণতন্ত্রের ভাষায় এটা হলো আপনি আপনার অবস্থান, রাজনীতির অবস্থানকে চূড়ান্ত পর্যায়ে জানান দেওয়ার জন্য নির্বাচন হলো একটি মাধ্যম। আর আমরা সবসময় গণতন্ত্রের পক্ষে ছিলাম। আমাদের মধ্যে একটা কৃষ্টি সভ্যতা গড়ে উঠেছে, যে কালচার, রাজনৈতিক কালচার, সেটা হলো যে আমি যা করি তাই সঠিক, অন্যরা যা করে তা বেঠিক। জি, হ্যাঁ, আমরা নির্বাচনে গেলে এটা বৈধ, আমরা নির্বাচনে না গেলে এটাও বৈধ, এমন রাজনৈতিক কালচার এটাতে আমরা বিশ্বাস করি। সেই 2024-এর ইলেকশন তো প্রায় সবাই বয়কট করেছে এবং আপনারা 18-র মধ্যেই তো দেখে ফেলেছেন যে আওয়ামী রেজিমের সময় আসলে সুষ্ঠু ইলেকশন হওয়া সম্ভব না এবং মোটামুটি অপরাপর সকল সংগঠনকে, সকল রাজনৈতিক সংগঠনকে এভাবে বলা হয়েছে যে আমরা সুষ্ঠু নির্বাচন দিব, তারপর কেউ আস্থা রাখতে পারেনি। তো সেই যেখানে কেউই আস্থা রাখেনি সেখানে আপনারা ইলেকশনে গিয়ে আসলে কি কারণে আস্থা রেখেছেন, জিনিসটা আসলে একটু যদি বলতেন। আমরা তো একাই ইলেকশনে যাইনি। জি, প্রায় 30-এর উপরে সংগঠন, 29টির মতো সংগঠন নির্বাচনে গিয়েছে। জি, তো আমরাও নির্বাচনে গিয়েছি। আমরা তৎকালীন সরকারের কাছে আমরা আমাদের দাবি পেশ করেছি যে আমরা নির্বাচনে সুষ্ঠু পরিবেশ চাই, জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ চাই। ওরা আমাদেরকে আশ্বস্ত করেছে যে এবারের ইলেকশনে অবশ্যই আমরা আপনাদের সেই ইচ্ছার প্রতিফলন ঘটাবো। আমাদেরকে শতভাগ প্রতিশ্রুতি দিয়ে আমরা আমাদেরকে নির্বাচনে টেনে আনা হয়েছে। তো আমরা বিশ্বাস করেছি। 2018 তো আপনারা বিশ্বাস করেছিলেন, আপনারা 2018-তে যেখানে একবার বিশ্বাস ভঙ্গ হয়েছে, আবার 24-এ কি কারণে আপনারা এসেছেন? একটা কথা হলো যে মানুষের চরিত্র, 2018 সাল সরকার কলঙ্কিত হয়েছিল। জি, মানুষ যখন কলঙ্কিত হয় তখন সেই কলঙ্কগুলির বোঝা হালকা করবার জন্য মানুষ সৎ হয়ে যায়। একটা কথা মনে রাখবেন, আমরা মনে করছি যে তারা অতীতের সেই কালিমা মোচন করবার জন্য এবারের ইলেকশনটা তারা সুস্থভাবে দেবে, কিন্তু তারা তাদের কথা রাখেনি। তারা আমাদের সাধারণ ভোটগুলো যাওয়ার জন্য তারা সুযোগ দেয়নি, আমরা প্রত্যাখ্যান করি। সেই জন্য আপনারা কি আওয়ামী সরকার আসলে ফ্যাসিবাদী ছিল কিনা সেই প্রশ্নের উত্তরে এক কথা যদি আপনি বলতেন। ফ্যাসিবাদী ছিল বলতে, ফ্যাসিবাদ বলতে আমরা যা বুঝি, জি, জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যারা আচরণ করে, জি, ওটাকে ফ্যাসিবাদ বলা হয়। জি, হ্যাঁ, তো ওরা তো জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে কাজ করেছে। সে আকাঙ্ক্ষার বিরুদ্ধে কাজ যারা করেছে, জি, ভোটাধিকার, জি, জনগণের ভোটাধিকার ওরা চিন্তাই করেছে। সেটাই হলো ফ্যাসিবাদী হওয়ার অন্যতম। যারা চিন্তাই করেছে তাদের সাথে আপনারা জোটে যেতে চেয়েছেন। বাংলা ট্রিবিউনের রিপোর্ট আছে 2017-র, পরবর্তীতেও আপনারা চেয়েছেন তাদের সাথে জোট হওয়ার জন্য, বারবার একই কাজ আপনারা চেষ্টা করে গিয়েছেন। তো যারা ইতোমধ্যে 2014 সাল থেকে এই যে মিডিয়ার মধ্যে মুক্ত প্রকাশে হস্তক্ষেপ করেছে, মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে, যারা যারা সরকারের বিরুদ্ধে, সরকারের অপকর্মের বিরুদ্ধে মুখ খোলার চেষ্টা করছে, তাদেরকে গুম করা হয়েছে, জুডিশিয়াল কিলিং এর শিকার করা হয়েছে, এত কিছুর পরও ফ্যাসিবাদ তো শুধুমাত্র ইলেকশন ইয়ার মাধ্যমে, ইলেকশনকে হ্যান্ডলিং করার মাধ্যমে আসলে ফ্যাসিবাদী রেজিমটা কায়েম হয় না, সেটা তো একটা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে কায়েম হয়। তো 2014 পর থেকে কিন্তু আসলে এই স্টেপগুলো দেখা যাচ্ছিল। তো এর পরবর্তী সময়ে, পরবর্তী বছরগুলোতে এসে আপনারা কেন আসলে তাদের সাথে জোটবদ্ধ হওয়ার চেষ্টা করেছেন?
আমরা আসলে তাদের সাথে জোটবদ্ধ হওয়ার কখনো চেষ্টা করিনি। বাংলা ট্রিবিউনের রিপোর্ট আছে, পত্র পত্রিকায় বিভিন্ন মিডিয়াতে অনেক বিভ্রান্তিকর তথ্য আসে। জি স্বাভাবিক কারণে রাজনৈতিক অঙ্গনে একটি সংগঠন আরেকটি সংগঠনের একটু যোগাযোগ থাকে, এটা রাজনৈতিক কালচার। জি আপনার সাথে আমার বৈঠক হবে, আপনার অন্যের সাথে বৈঠক হবে, এটা হবেই। জি এটা আমরা বাংলাদেশের আলো বাতাস নিয়ে রাজনীতি করি। হ্যাঁ, কি কারণে হয়েছে, অর্থাৎ তার মানে আপনারা জোট চাননি। আমরা জোট চাই, আমরা আচ্ছা। জোটে যাই, জোটে গেলে তো জি আমরা একটা কিছু হয়ে যেত। ধন্যবাদ জনাব এস.এম. ফরিদ উদ্দিন। সত্যের সন্ধানে নির্ভীক, পি নিউজ টিভি।